আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অদম্য বাংলাদেশ টি-20 কাপের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি এবং 4 ম্যাচের এই টুর্নামেন্ট 3টা দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সেই 4 ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা আগামীকাল 9ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এবং সেই স্টেডিয়ামে যে দুটো দল একে অপরের মুখোমুখি হবে তাদেরকে বলা যেতে পারে বাংলাদেশের জাতীয় দল বনাম বাংলাদেশের এ দল, অর্থাৎ ধূমকেতু, যেটা জাতীয় দলের আদলে তৈরি করা হয়েছিল। সেই দলটা খেলবে লিটন কুমার দাসের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এ টিম, অর্থাৎ দুর্বার একাদশের বিরুদ্ধে। সো এই ম্যাচটা কিভাবে এসছে সেটার একটা পথ পরিক্রমা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। প্রথম ম্যাচে দুরন্ত যে দলটা ছিল, ইমার্জিং টিম, আকবর আলীর টিম, সেই টিমকে লিটন কুমার দাসের টিম হারিয়েছিল ধূমকেতু। ধূমকেতু একটা ম্যাচ জিতেছিল। পরবর্তী যে ম্যাচ ছিল ধূমকেতু এবং দুর্বারের, সেই ম্যাচে অবশ্য দুর্বার জিতেছে, নাজমুল হোসেন শান্তর দল জিতেছে। এবং শেষ যে ম্যাচটা শান্ত ভার্সেস আকবর আলী, সেই ম্যাচটাতেও দুর্বার একাদশ তারা কিন্তু জিতেছে দুরন্তর এগেনস্টে। এবং দুর্বার এখনো পর্যন্ত অপরাজিত টিম। নাজমুল হোসেন শান্তর আন্ডারের এই টিমটা এখনো পর্যন্ত আনডিফিটেড, 2 ম্যাচ থেকে 2টো জয় নিয়ে তারা ফাইনালে চলে গেছে। ধূমকেতু দুরন্তকে হারিয়ে একটা জয় পেয়েছে 2 ম্যাচ থেকে, এবং সেই একটা জয় তাদের ফাইনালে যাওয়ার পথে তাদের রাস্তাটা খুলে দিয়েছে। এবং দুরন্ত যে টিমটা ছিল, ইমার্জিং টিম আন্ডার আকবর আলী এন্ড হান্নান সরকার, যাদের উপর আসলে ভরসা আশা অনেক বেশি ছিল, আলটিমেটলি তারা কিন্তু ওই 2 ম্যাচে ইনাফ ভালো পারফরমেন্স করতে পারেনি। 2টো ম্যাচের 2টোতেই তারা হেরে এই টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেছে। ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা নোটিস করেছেন কিনা আমি জানি না, যে প্রথমে ক্রিকইনফো, যারা ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্রিকেটের খুবই ইম্পর্টেন্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম, তাদের মাধ্যমে আমরা আমাদের ক্রিকেটের পরিসংখ্যানগত দিক থেকে এবং টুর্নামেন্ট রিলেটেড দিক থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে থাকি। সেই ইএসপিএন ক্রিকইনফো তারা কিন্তু শুরুতে যখন অদম্য বাংলাদেশ টি-20 কাপটা শুরু হয়, তাদের কিন্তু আলাদা একটা ট্যাব ছিল। সেই ট্যাবের মধ্যে আপনি ঢুকলে আপনি কিন্তু সেই টুর্নামেন্টের বিস্তারিত সব জেনে পেয়ে যেতেন এবং স্কোর কার্ডগুলো পেয়ে যেতেন। বাট আলটিমেটলি এক ম্যাচ চলে যাওয়ার পর হঠাৎ করে আউট অফ দ্য ব্লু ইএসপিএন ক্রিকইনফো এই পুরো টুর্নামেন্টটাই তাদের পোর্টাল থেকে ডিলিট করে দিয়েছে। অর্থাৎ আপনি এখন খুঁজতে চাইলেও এই যে টুর্নামেন্টটা এখনো পর্যন্ত হয়েছে, দুর্বার দুরন্ত ধূমকেতুর এই অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট, এটার ওভারঅল পরিসংখ্যানগত কোনো স্ট্যাটিস্টিক্যাল প্ল্যাটফর্ম আপনি পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। আপনাকে টি স্পোর্টসের ওই হাইলাইটসে গিয়ে আপনার প্রত্যেকটা ম্যাচের হাইলাইটস দেখে সেখান থেকে স্কোরগুলো বের করতে হবে, সেখান থেকে প্লেয়ারদের পারফরমেন্স দেখতে হবে, পরিসংখ্যানগত দিক থেকে কে কত রান করেছেন, টপ রান স্কোরার কে, টপ উইকেট টেকার কে, এটা আপনার ম্যানুয়ালি বের করতে হবে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ওয়েবসাইট, সেখানেও গিয়েছিলাম দেখার জন্য যে বিসিবি ম্যাচ সেন্টারে অন্তত এই টুর্নামেন্টটার কোনো পরিসংখ্যান পাওয়া যায় কিনা, সেটাও কিন্তু আমি খুঁজে পাইনি। সো আলটিমেটলি যেটা দেখা গেছে যে ক্রিকইনফোর উপরই আমরা ভরসা করছিলাম, বাট ক্রিকইনফো যেহেতু এই টুর্নামেন্টের কাভারেজটা করছে না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হাতে কোনো ধরনের পরিসংখ্যানগত কিছুই নেই। আমাদের হাতে কলমে বসে ব্যাপারটা ম্যানুয়ালি সলভ করতে হচ্ছে, বা ম্যানুয়ালি আমাদের খুঁজে বের করতে হচ্ছে টপ রান গেটার কে, টপ উইকেট টেকার কে, ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে, এবং ওভারঅল পারফরমেন্সের গ্রাফটা এই এতগুলো খেলোয়াড়ের। ইনিশিয়ালি একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল এবং বলা হচ্ছিল যে আসলে এই টুর্নামেন্টটাকে আইসিসি কি স্বীকৃত টি-20 হিসেবে কনসিডার করছে কিনা, কারণ প্রত্যেকটা দলে নাকি 13 জনের একটা স্কোয়াড যেহেতু তৈরি করা হয়েছে, মিনিমাম 15 ম্যান স্কোয়াড তৈরি করার কথা থাকে একটা যে কোনো স্বীকৃত টি-20 টুর্নামেন্টের জন্য বা একটা ম্যাচ পরিচালনার জন্য। এবং যেই নতুন একটা রুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে দিয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ার, সেখানেও নাকি কিছু অভিনব রুলস রয়েছে যেটা অন্যান্য ইম্প্যাক্ট প্লেয়ারদের রুলের সঙ্গে যায় না। সো এই বিষয়গুলোই নাকি কনসিডার করে আইসিসি এই টুর্নামেন্টটাকে স্বীকৃত টুর্নামেন্ট হিসেবে নিচ্ছে না, কিংবা এই টি-20 ম্যাচগুলোকে স্বীকৃত টি-20 ম্যাচ হিসেবে কনসিডার করছে না। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই ইয়েস এন্ড নো বলছেন, কেউ কেউ তারা মিডিয়াতে রিপোর্ট দিচ্ছেন যে না, এটাকে স্বীকৃত টি-20 হিসেবে কনসিডার করা হবে। বাট যেহেতু কোনো পোর্টালে এটার আপডেট নেই, এখন এই পরিসংখ্যানগুলো কি আদতেই অ্যাড হচ্ছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন? ক্রিকইনফো তো এই টুর্নামেন্টটাই তাদের পোর্টাল থেকে ডিলিট করে দিয়েছে, সেটা কি কারণে করেছে আমি জানি না। বাট যদি স্বীকৃত টি-20 না হয়ে থাকে তাহলে তো তাদের পোর্টালে থাকার কথা না। সো সেই ইনফরমেশনটা পুরোপুরি হারিয়ে যাবে। এইটাই আমি এখন একটু কনফিউজ যে আসলে এই টুর্নামেন্টের ইনফরমেশনগুলা কোথায় স্টোর হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, এবং এই টুর্নামেন্টের যে পরিসংখ্যান সেটা আদতেই একটা টি-20 স্বীকৃত ম্যাচ হিসেবে কনসিডার করা হবে কিনা। সুখবর রয়েছে অবশ্য দর্শকদের জন্য, যারা অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টের ফাইনালটা দেখতে যাবেন ধূমকেতু এবং দুর্বারের মধ্যে। তাদের মধ্যে একজন লাকি উইনার গ্যালারি থেকে সরাসরি একটা ইয়ামাহা বাইক পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন। তারা সেই বাইকটা পেয়ে যেতে পারেন যদি আপনি লাকি এনাফ হন। একটা র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে, সেই র্যাফেল ড্র থেকেই পুরস্কার তুলে দেওয়া হবে সেই ভাগ্যবান বিজয়ীকে। যাই হোক,
আপনারা দর্শক হিসেবে কি কি পাচ্ছেন সেটা নিয়ে তো একটু আলোচনা করলামই, তবে ফাইনালটা নিয়েও একটু আলোচনা করা যেতে পারে। কারণ এই টুর্নামেন্টটা যখন শুরু হয়েছিল আমরা কিন্তু এক্সপেক্ট বেশি করছিলাম বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়াররা ভালো করবেন, এবং কিছু এক্সপেকটেশন ছিল যে ওই দুরন্ত যে দলটা রয়েছে ইমার্জিং টিম, সেই টিম থেকে রিপন মন্ডল কিংবা আব্দুল গাফার সাকলাইনরা ভালো করলে আমাদের ভালো লাগবে দেখতে। জিশান আলম, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, দ্য ইয়াংস্টার্স, তারা আসলে কি করেন সেটা আমরা দেখতে ইন্টারেস্টেড ছিলাম। আলটিমেটলি তারা কেউ কিন্তু আহামরি কিছু করে দেখাতে পারেননি। আব্দুল গাফার সাকলাইন ওয়াজ এন এক্সেপশন। আমার মনে হয় যে তিনি একমাত্র কনসিস্টেন্সিটা দেখিয়েছেন জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ইমপ্রেসিভ মনে হয়েছে আমার তাকে। এবং সেই সাথে একটা ম্যাচে আরিফুল ভালো করেছেন, তার ব্যাটিংটাও বেশ ভালো লেগেছে। আর অন্যদিকে দুর্বার যে দলটা রয়েছে সেই দলটার বেশ কিছু ভালো পারফরমেন্সেস আমরা দেখেছি, তবে হাইলাইট রিলটা আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান নিজের কাছে নিয়েছেন। টানা দুটো ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি, এবং তার যে অফ ফর্মটা, সেই অফ ফর্মটা নিয়ে যেই টেনশনটা ছিল সেই টেনশন থেকে তিনি অনেককে রিলিফ দিয়েছেন বা দূর করেছেন। বাংলাদেশের এবছরের যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা হওয়ার কথা, সেই সেন্ট্রাল কন্ট্রাক্টেও কিন্তু নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে। সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে তাকে কেন সেন্ট্রাল কন্ট্রাক্টে ইনক্লুড করা হলো টি-20 টিমের জন্য। বাট তিনি এই ধরনের পারফরমেন্স যদি দিতে পারেন অন্তত, তাহলে কিন্তু তিনি এই কন্ট্রাক্টে থাকতেই পারেন। মানে আমি জানি না কেন বিপিএলটা তার এত খারাপ গিয়েছে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে, মেবি ক্যাপ্টেন্সি প্রেশার হোক কিংবা প্রত্যাশার চাপ হোক, সেগুলো তিনি নিতে পারেননি। যথেষ্ট অভিজ্ঞ একজন ক্রিকেটার তিনি, তার সেই আশানুরূপ পারফরমেন্সটা সেখানে না আসলেও তিনি অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টটাই কিন্তু খুবই খুবই ভালো পারফর্ম করেছেন, এবং আমার কাছে মনে হয়েছে যে ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট পারফর্মার্স এবারে টুর্নামেন্টে নুরুল হাসান সোহান। সো আমরা তো কথা বললাম এই টিমটাকে নিয়ে, আমরা ন্যাশনাল টিমের পারফরমারদের নিয়ে কথা বলতেই পারি। ডেফিনেটলি লিটন দাস সেখানে দারুণ করেছেন, তাওহিদ হৃদয় আনফর্চুনেটলি আমার মনে হয় তার কাছ থেকে রান আসেনি, তবে বিপিএলে তিনি রান পেয়েছেন, অর্থাৎ তার ফর্ম নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই। আর অন্যদিকে আমরা যদি অন্যান্য ব্যাটারদের দিকে তাকাই, শামীম পাটোয়ারি দু একটা ভালো ক্যামিও খেলে দিয়েছেন। সেই জায়গায় আপনি টপ অফ দ্য অর্ডারে সাইফ হাসানের কথাটা বলতেই পারেন, অ্যানাদার স্টার পারফর্মার এবারের অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টটায়। কারণ সাইফ কিন্তু খুবই বাজে ফর্মে ছিলেন, এবং তিনিও রংপুর রাইডার্সের বাজে ফর্মে থাকা একজন ক্রিকেটার। বাংলাদেশ ন্যাশনাল টি-20 টিমের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলেন, এবারে বিশ্বকাপে গেলে হয়তো তিনি খেলতেন ভাইস ক্যাপ্টেন হিসেবেই। তবে সাইফ হাসান ওই ধূমকেতু দলটার হয়ে বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন দুটো ম্যাচেই, এবং সেই ধরনের ধারাবাহিক পারফরমেন্স আমরা ফাইনালে হয়তো চিন্তা করতে পারি যে এই খেলোয়াড়রা করার চেষ্টা করবেন। তবে দুর্বার দলের জন্য দুঃখের সংবাদ যেটা ছিল, মাহমুদুল হাসান জয়, যিনি কিনা গত ম্যাচে 50 পেয়েছেন দুরন্তর এগেনস্টে, ভালো 50 ছিল, টপ অর্ডারে ব্যাটিং করতে নেমে 50 পেয়েছিলেন তিনি, এবং 140 প্লাস যে রানটা সেটাও চেস করতে সক্ষম হয়েছে তার এই 50-র কারণেই। তবে জয় ইনজুর্ড হয়েছেন, এবং জয়ের ইনজুরির কারণে তিনি হয়তো স্কোয়াড থেকে বাদ পড়ে যাবেন, এবং তার জায়গায় মিস্টার পপুলার সাব্বির রহমান রুম্মনকে দুর্বার দলে ভিড়িয়েছে। এবং দর্শকদের যে চাহিদা, যে চাওয়াটা ছিল যে সাব্বির রুম্মন কেন এই টুর্নামেন্টে খেলছেন না, তাকে কিন্তু দেখা যাবে ফাইনালে, একেবারে সরাসরি ফাইনালের মঞ্চেই সাব্বির রহমান রুম্মনের ব্যাটিংটা আপনারা উপভোগ করতে পারবেন। সো দেখা যাক শেষ পর্যন্ত তার ইনক্লুশনটা এই দুর্বার দলটাকে কতটুকু শক্তিশালী করে, কারণ সাব্বির তো আসলে জয়ের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট নন। টপ অফ দ্য অর্ডারে হয়তো অন্য কেউ হাবিবুর সোহানের সঙ্গে ব্যাট করতে নামবেন, হয়তো শান্তই নামবেন। সাব্বির রুম্মনকে হয়তো আমরা 3-এ 4-এ বা 5-এ হয়তো দেখতে পারি ব্যাটিং করার জন্য। তো দেখা যাক তার ব্যাটিং পজিশনটা কেমন হয়, বাট আগামীকাল তিনি খেলছেন এটা নিশ্চিত। এবং দুর্বার দলটার আরও একটা নতুন এলিমেন্ট অ্যাড হলো তিনি দলটার সঙ্গে যুক্ত হওয়াতে। এই ম্যাচটার প্রেডিকশনটা আপনারা করে দিতে পারেন, বলে দিতে পারেন যে আসলে কোন দলটা আসলে চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ ন্যাশনাল টিমের আদলে ধূমকেতু নাকি বাংলাদেশ এই টিমের আদলে দুর্বার, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং সেই সাথে আপনাদের উচ্ছ্বাসের ব্যাপারটা, আপনাদের এক্সপেকটেশনের ব্যাপারটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এই টুর্নামেন্টটা কেমন হলো। এবং সেই সাথে ওই যে টপিকটা বলছিলাম যে এই টুর্নামেন্টটাকে স্বীকৃত টি-20 টুর্নামেন্ট হিসেবে আইসিসি কনসিডার করছে কিনা, বা সেটার আসলে স্ট্যাটিস্টিক্যাল রেফারেন্সগুলো কোথায় পাবো, আমার সঙ্গে আপনারাও নিশ্চয়ই সেই একই প্রশ্ন করছেন। কমেন্ট করে জানিয়ে দিন যে এই ব্যাপারটা কেন ঘটেছে এবং এটা নিয়ে আপনাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে কিনা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।